নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এই চ্যানেল থেকে WBSCT থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য মূলত ইলেকট্রিক্যালের কিন্তু লাগাতার ক্লাসেস আনা হচ্ছে। অলরেডি তোমাদের সমস্ত সাবজেক্ট ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম থেকে শুরু করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু যে ক্লাসেস প্রথম বা দ্বিতীয় ক্লাস যেগুলো সেগুলো কিন্তু আনা হয়েছে। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস। ইলেকট্রিক্যাল সার্কিটস যে সাবজেক্টটি রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তার আন্ডারে ইউনিট 1-এ রয়েছে নেটওয়ার্ক থিওরামস। মূলত এটাকে আমরা ডিসি নেটওয়ার্ক থিওরামসও বলতে পারি, যেখানে আমরা কিন্তু ম্যাশ অ্যানালিসিস অ্যান্ড নোড অ্যানালিসিস, স্টার টু ডেল্টা অ্যান্ড ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন, সুপারপজিশন থিওরাম, তারপরে থেভনিন্স থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম এবং রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করব। এখন ব্যাপারটা হচ্ছে, যখনই আমরা এগুলো নিয়ে পড়াশুনো করতে যাচ্ছি তখন আমাদের বেসিক্স বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে। যেমন ধরো, আমরা যতক্ষণ না ওহমস লস বুঝছি ততক্ষণ আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্ট সম্বন্ধে বুঝতে অসুবিধা হচ্ছে। একইভাবে যখন আমরা কিরচফস কারেন্ট ল বা কিরচফস ভোল্টেজ ল না বুঝে ম্যাশ অ্যানালিসিস বা নোড অ্যানালিসিস করতে যাচ্ছি তখন কিন্তু আমরা প্রবলেমেটিক জায়গায় পড়ছি। অলরেডি আমি কিন্তু তোমাদের জন্য প্রথম ক্লাসে ওহমস ল, ওহমের যে সূত্র সেটা কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলাম। নেক্সট ক্লাসে আমি শুরু করেছিলাম তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টস এবং নোড অ্যানালিসিস, যার মধ্যে যখন আমি তোমাদের নোড অ্যানালিসিস পড়াচ্ছিলাম তখন দেখলাম যে অনেক স্টুডেন্টের কিন্তু কেসিএলের সাহায্যে নোড অ্যানালিসিস যখন করাচ্ছিলাম বুঝতে অসুবিধা হচ্ছিল। তাই তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি ভাবছি যে একদম বেসিক্স থেকে ক্লাস শুরু করব। তাই আজকে আমি তোমাদের সাথে আলোচনায় রাখছি কেসিএল, কিরচফস কারেন্ট ল। ঠিক আছে, তো যদি আমাকে বলো আমি বই থেকেও তোমাদের পড়াতে পারি। বইয়ের মধ্যে কি লেখা আছে আমি একটু বলে দিই, আগে দেখে নাও। কিরচফস লস, দিস লস আর মোর কম্প্রিহেন্সিভ দেন ওহমস ল and are used to solve electrical networks which may not be readily solved by the latter. Kirchhoff's laws 2 in number are particularly useful, option A, A in determining the equivalent resistance of a complicated network of conductors, and part B হচ্ছে for calculating the currents flowing in the various conductors. দুটো ল আছে কিরচফসের প্রথম লটাকে বলা হয় কিরচফস পয়েন্ট ল অর কারেন্ট ল, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি কেসিএল। এটা কি বলছে? ইট স্টেটস অ্যাজ ফলোজ, ইন এনি ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক দি অ্যালজেব্রিক সাম অফ কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ জিরো। কি বলছে? একটা নির্দিষ্ট ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে যে কোনো একটা জাংশনে বা কোনো একটা পয়েন্টে যে পরিমাণ কারেন্ট আসছে তার যে বীজগাণিতিক যোগফল সেটা কিন্তু শূন্য হবে। এটা হলো বইয়ের ভাষা। যখন তোমরা এটা পড়ছো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই একটু সহজ কথায় আমি একটু সহজ ভাষায় বোঝাবার তোমাদের চেষ্টা করব। এখানে বইয়ের ভাষায় পড়তে গেলে তোমাদের কাছে কিছু টার্ম এলো। প্রথমেই এলো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, তারপর এলো কিন্তু পয়েন্ট অর জাংশন। তো আগে এই দুটো পার্ট নিয়ে আলোচনা করি, দুটো টার্ম নিয়ে আলোচনা করি, তারপর আমরা কেসিএলের ক্ষেত্রে প্রবেশ করছি। তো দেখো, ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক কাকে বলছে? এ কম্বিনেশন অফ ভ্যারিয়াস ইলেকট্রিক এলিমেন্টস কানেক্টেড ইন এনি ম্যানার হোয়াটসোএভার ইজ কল্ড অ্যান ইলেকট্রিক নেটওয়ার্ক। বলছে যে বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক্যাল এলিমেন্টস রয়েছে, যেমন ধরো রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টার, ভোল্টেজ সোর্স, এই সমস্ত ইলেকট্রিক্যাল এলিমেন্টস
যদি পরস্পর এমনভাবে সংযুক্তিকরণ থাকে তখন আমরা তাকে বলবো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। যেমন ধরো তোমার ঘরের একটি ইলেকট্রিক বাল্ব রয়েছে, এবার সেই ইলেকট্রিক বাল্বটিতে যদি আমাদের বিদ্যুৎ পরিবহন দিতে হয় বা কারেন্ট দিতে হয়, সেক্ষেত্রে আমাকে একটা সোর্স অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম। এবার ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলে তো সবসময় বাল্বটা জ্বলবে, তাহলে বাল্বের যে ফ্লো সেটাকে তো আমাকে কন্ট্রোল করতে হবে, কারেন্টের ফ্লোটাকে। সেক্ষেত্রে আমি একটা সুইচ ওখানে ব্যবহার করলাম। তো এটাও কিন্তু ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। এত সহজ এবং ছোট একটা উদাহরণ, কিন্তু এটাও ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, এরপর হচ্ছে নোড। নোড জিনিসটা কি? নোড হলো একটা পয়েন্ট, একটা সার্কিটের মধ্যে এমন একটা পয়েন্ট যেখানে দুই বা ততোধিক যে সার্কিট এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু পরস্পর সংযুক্ত থাকে। দুই বা ততোধিক সার্কিট এলিমেন্টস পরস্পর সংযুক্ত থাকে। এবারে আসি মূল আলোচনায়, কিরচফসের কারেন্ট ল বা কিরচফস কারেন্ট ল, কেসিএল। তো কিরচফস কারেন্ট ল কি বলছে? বাংলায় বলা হয় কারশফের কারেন্ট সূত্র, ইংরেজিতে বলে কিরচফস কারেন্ট ল। এবার আমি বোঝাবো আমার সহজ ভাষা দিয়ে। কিরচফস কারেন্ট ল স্টেটস দ্যাট the total current entering a junction, a point where wires meet in an electrical circuit, is exactly equal to the total current leaving that junction. অর্থাৎ কিরচফের কারেন্ট সূত্র এটা বোঝাচ্ছে যে কোনো একটা জাংশনের মধ্যে যে পরিমাণ টোটাল কারেন্ট প্রবাহিত হয়, একই পরিমাণ কারেন্ট কিন্তু সেই জাংশন ছেড়ে কিন্তু বেরিয়ে আসে। একদম সাধারণ ভাষায় বলি, সিম্পলি পুট, হোয়াট গোজ ইন মাস্ট কাম আউট। যাই ভেতরে যায় সেটাই কিন্তু বাইরে বেরিয়ে আসে। ইলেকট্রিসিটি ডাজন্ট গেট স্টোরড অর লস্ট অ্যাট এ ওয়্যার জাংশন। ইলেকট্রিসিটি কখনোই কিন্তু সঞ্চিত, স্টোরড বা লস্ট, হারিয়ে যাওয়া কিন্তু একটা ওয়্যার জাংশনের মধ্যে হয় না। তাহলে আমি এটাকে একটু বোঝাই তোমাদের। ধরো এটা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের একটা পয়েন্ট বা জাংশন। আমি ধরছি এখানে তোমার 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহ এসছে, 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহ এসেছে। এই তীর চিহ্নটার মানে হচ্ছে এসছে, এন্টার করেছে। ঠিক আছে, এবার এখান থেকে ধরো 3টে পার্টে কিন্তু তোমার জাংশনটা বিভক্ত হয়ে গেছে এই পয়েন্টের পর। এবার এই 3টে পার্টের মধ্যে দিয়ে যে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে সেটা এই যে জাংশনের মধ্যে আসা, এন্টার করা 5 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটির কিন্তু সমান হবে। হতে পারে এই জাংশন দিয়ে 1 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি প্রবাহিত হয়ে গেল, এই জাংশন দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহিত হলো এবং এই জাংশন দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহিত হলো। যাই হোক না কেন, এই যে একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে বা একটা জাংশনের মধ্যে যে পরিমাণ ইলেকট্রিসিটি এসেছিল সেই পরিমাণ ইলেকট্রিসিটি কিন্তু বেরিয়ে চলে গেল। অর্থাৎ এখানে কোনো ইলেকট্রিসিটি না সঞ্চিত হলো, স্টোরড, না এখানে কোনো ইলেকট্রিসিটি লস্ট বা হারিয়ে গেল। তার মানে দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্টস প্লাস 5 অ্যাম্পিয়ার এসছে, মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ 0, -5 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে। তাহলে অ্যালজেব্রিক সাম কত হলো? 0। এটাই তো বোঝাতে চেয়েছে কেসিএলে। কিরচফস কি বোঝাতে চেয়েছে? বলছে the algebraic sum of all the currents meeting at a point or junction is 0. 5 অ্যাম্পিয়ার আসলে 5 অ্যাম্পিয়ারই যাবে, বেশিও যাবে না, কমও যাবে না। আর এটাই আমি এখানে বললাম। আমি কি বললাম? আমি বললাম দেখো, the total current entering in a junction in an electrical circuit is exactly equal to the total current leaving that junction. প্রমাণ করে দিলাম, প্রমাণটা করলাম তো। ওকে, এবারে বোঝার জন্য আরও সুবিধা করে দিচ্ছি। কি সুবিধা? ইমাজিন ধরো
ইমাজিন আ মেইন ওয়াটার পাইপ দ্যাট স্প্লিটস ইনটু টু স্মলার পাইপস। ধরো তোমার কাছে একটা মেন জলের পাইপ রয়েছে, যেটা পরবর্তীকালে গিয়ে কোথাও গিয়ে দুটো ক্ষুদ্র পার্টে বিভক্ত হয়েছে। ইফ যদি 10 লিটার্স অফ ওয়াটার ফ্লো ইনটু দ্য মেন পাইপ এভরি মিনিট, যদি দেখা যায় যে মেন যে তোমার পাইপ লাইনটা ছিল সেখান দিয়ে প্রতি মিনিটে 10 লিটার জল প্রবাহিত হচ্ছে, এক্স্যাক্টলি 10 লিটার অফ ওয়াটার মাস্ট ফ্লো আউট থ্রু দি টু স্মলার পাইপস কম্বাইন। এবং দেখা যাবে যে এই যে ছোট দুটো পাইপ ছিল তার মধ্যে দিয়েও এই যে তোমার সম পরিমাণ যে জলটা আছে, 10 লিটার যে জলটা আছে, সেই পরিমাণ জলই কিন্তু তোমার বেরিয়ে যাবে। অর্থাৎ 10 লিটার জল এলো, সেই 10 লিটার জল কিন্তু বেরিয়ে চলে গেল। এবার পাইপ দুটো যদি সেম হয় সেক্ষেত্রে দুটোতে 5 লিটার করে যেতে পারে। যদি কোনোটা পাতলা বা মোটা থাকে তার মধ্যে দিয়ে আলাদা আলাদাভাবে জল প্রবাহিত হতে পারে, কিন্তু যে পরিমাণ জলই প্রবাহিত হোক না কেন সেটা অবশ্যই যে জলটা আসছিল সম পরিমাণই হবে। অর্থাৎ যে পরিমাণ জল এন্টার করছিল সেই পরিমাণ জলই কিন্তু এক্সিট করবে বা বেরিয়ে যাবে, কোথাও কিন্তু স্টোরড বা লস্ট হবে না। ইলেকট্রিক কারেন্ট ওয়ার্কস দ্য এক্স্যাক্ট সেম ওয়ে অ্যাট এ ওয়্যার জাংশন। একটা নোডের মধ্যে ইলেকট্রিক যে কারেন্ট সেটাও কিন্তু একই রকম ধর্ম পালন করে। আগের দিন এই যে আমরা পড়ছিলাম, আমরা এখানে কিন্তু এটাকে একটা নোড ধরেছিলাম এ, কারণ এর মধ্যে দুটো সার্কিট এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম। এটা দেখতে পাচ্ছ সোর্স দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেখতে পাচ্ছি। বোঝাতে পারলাম? আগের দিনের ক্লাসটা করে নিও, যারা করোনি আগের দিনের ক্লাসটা 110% করে নিও, তাহলে বুঝতে আরও অনেক সুবিধা হবে। তো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক রূপের যদি কথা বলি, তাহলে ইফ উই রাইট ম্যাথামেটিক্যালি, যদি আমাকে গাণিতিকভাবে লিখতে হয় তাহলে আমি বলতে পারবো যে নোডের কনসেপ্ট অনুযায়ী সামেশন অফ ইনকামিং কারেন্ট সামেশন অফ আই ইন ইকুয়ালস টু সামেশন অফ আই আউট। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট ইন করছে সেই পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে, সামেশন অফ আই ইন ইকুয়ালস টু সামেশন অফ আই আউট। অল্টারনেটিভলি দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্টস অ্যাট এ সিঙ্গল নোড ইজ জিরো। এবং আলাদাভাবেও আমরা বলতে পারি যে কোনো একটা সিঙ্গেল নোডের ক্ষেত্রে যে পরিমাণ বীজগাণিতিক যোগফল কারেন্টগুলো সেটা কিন্তু জিরো। তো সামেশন অফ আই ইকুয়ালস টু জিরো। আশা করছি এর থেকে সহজভাবে কেসিএল বা কিরচফস কারেন্ট ল বোঝাবার পদ্ধতি কিন্তু এখনও আবিষ্কার হয়নি। ঠিক আছে, তো এটার পরবর্তীকালের টপিক হচ্ছে আরও বিস্তৃতিকরণ, ব্যাখ্যাকরণ এবং উদাহরণ সহযোগে সেটাকে কিন্তু আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই যে কিরচফসের কারেন্ট ল সেটাকে প্রতিষ্ঠা করা, তো এটা কিন্তু আমি করব তোমাদের পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস 2তে, যেখানে আমি দেখাবো যে কিভাবে আমাদের কিরচফসের এই যে কারেন্ট ল প্রত্যাহিক জীবনে ব্যবহৃত হচ্ছে এবং কিভাবে সেটাকে আমরা প্রুভ করতে পারি। অলরেডি তো একটা প্রুফ দেখিয়েই দিলাম যে ধরো যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট তোমাদের আসছে, তাহলে সেটা কিন্তু যেভাবেই বিভক্ত হোক না কেন বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ারই কারেন্ট তোমার কিন্তু সমষ্টিগতভাবে বেরোবে। এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এসছিল, তো তিনটেতে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার অর্থাৎ টোটাল 5 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু বেরিয়ে গেছে। তো আমি একদম কিন্তু এভাবেই তোমাদের সাথে ক্লাসগুলো করাচ্ছি। যদি কারো মনে হয় যে হ্যাঁ এখান থেকে তোমরা বুঝতে পারছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো এবং তোমাদের যে বন্ধুরা রয়েছে যারা কিন্তু বর্তমানে WBSCT 3rd সেমিস্টারে রয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারা কিন্তু উপকার পায়। ঠিক আছে, আশা করছি আজকের এই ক্লাসটা থেকে কিছুটা হলেও তোমাদের মাথায় ঢুকলো। পরবর্তী ক্লাসটা করার পর কিরচফস কারেন্ট সূত্র বা কারেন্ট ল সম্বন্ধে তোমাদের যা ধারণা তৈরি হবে তোমরা অন্যকেও বোঝাতে পারবে। ঠিক আছে, এবং কলেজে যখন ক্লাসেস হবে তখন কিন্তু তোমাদের সেগুলো বুঝতে অনেকটা সুবিধাজনক হবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা ম্যাথ অ্যানালিসিস নিয়ে আলোচনা করব, যেহেতু অলরেডি নোড অ্যানালিসিস নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, কেভিএল পড়াবো, কিরচফস ভোল্টেজ ল এবং তারপর প্রবেশ করব কিন্তু ম্যাথ অ্যানালিসিসে।
ধন্যবাদ প্রত্যেককে।